ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর 5 অগস্ট আজ ছাত্র জনতার রক্তরঞ্জিত বিজয়ের দিন। বিকেল 5টায় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের মূলোৎপাটনের আহ্বান রাষ্ট্রপতির। দেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, আশা তারেক রহমানের। বললেন, থাকবে ঐক্য, চলবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণা আজ বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় থাকবে আর্ট সেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী ও গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দিবসটি উপলক্ষে আরেক বাণীতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 5টায় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত থাকবেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজনের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি তার সঙ্গে কথা বলবো। মামুন, আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন? ঘোষণাপত্র পাঠ ছাড়া আর কি কর্মসূচি আছে সেখানে? ধন্যবাদ। মানিক মিয়া এভিনিউ থেকে আজকে যে 36 জুলাই অর্থাৎ সেই ঐতিহাসিক 36 জুলাই গত বছরের আজকের এই দিনে গণ অভ্যুত্থানে অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থানের মুখে যে ক্ষমতাসীন অর্থাৎ গত 15 বছরের স্বৈর শাসক যে প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, সেই স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছিল আজকের এই দিনে। দেশ মুক্তি পেয়েছিল এবং জন অভ্যুত্থানের মুখে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই দিনটিকে স্মরণীয় করতেই কিন্তু আজকে মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারের পক্ষ থেকে। এবং এর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে জুলাই যে ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রটি বিকেল 5টায় ঘোষণা হবে। তার আগেই কিন্তু অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং যেটি বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে আজকে পরিবেশনা করবেন। সেই অনুষ্ঠান দেখতে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে পক্ষের শক্তিরা রয়েছেন সারা দেশ থেকে কিন্তু তারা ইতিমধ্যে এসে জড়ো হচ্ছেন। মূল প্যান্ডেলের বাইরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন থানা মহানগরের যেই লোক রয়েছে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছেন। তবে যেটি বলি যে দুপুরের পর অর্থাৎ দুপুর 2টার পরপরই কিন্তু মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং তখনই কিন্তু মূল সমাগম। এখনও কিন্তু মূল যে জায়গাটি রয়েছে অর্থাৎ জুলাই যে পুনর্জাগরণ অনুষ্ঠান মালা, সেই ভেতরে কিন্তু এখনো পর্যন্ত উন্মুক্ত করা হয়নি। শুধুমাত্র গণমাধ্যম এবং এখানকার টেকনিক্যাল যে কাজে যারা সম্পৃক্ত আছেন কলা কুশলী তারাই কিন্তু ভেতরে অবস্থান করছেন। এবং একই সাথে বলে কি আজকের অনুষ্ঠান মালা কিন্তু দুটি জায়গাতে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউ এবং আরেকটি হচ্ছে সংসদ ভবনের ভেতরে অর্থাৎ আমার ডান পাশে সংসদ ভবনের বাইরে যে চত্বরটি রয়েছে সেখানে মূল অনুষ্ঠানটি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি ওই জায়গা থেকে ঘোষণা করা হবে এবং সেখানে কিন্তু বিশাল একটি বসার জায়গা করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন এবং বিভিন্ন ডেলিগেটরা কিন্তু সেখানে প্রবেশ করবেন, থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশ নেবেন, তেমনটি কিন্তু আমরা জেনে আসি। এবং 11টা থেকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউর বাইরে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা একটি বিষয় বলছেন যে গত 1 বছর হলো এই অভ্যুত্থান হয়েছে এবং স্বৈর শাসনের যে পতন ঘটেছে তারা আসলে এই পতনের মধ্য দিয়ে একটি বার্তা দিতে চান দেশকে, সরকারকে, ভবিষ্যতে যেন কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ না হয়, সেটি যেন আওয়ামী লীগের তৎকালীন যেই আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার থেকে যেন শিক্ষা নেয় যে গণভবনকে
জনগণ যেভাবে রুখে দিয়েছিল এবং বিপর্যস্ত করেছিল, সেটি দেখে যেন শিক্ষা নেয়, ভবিষ্যতে কোনো সরকার কোনো দল যেন জনগণের বিপক্ষে না দাঁড়ায়, জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার বিপক্ষে না দাঁড়ায়। সেই জুলাই স্পিরিট, জুলাই মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কথা বলছিলেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এমনকি গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসা নিতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি সুন্দর দেশ গড়ার অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে আসছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যা কখনোই নষ্ট হবে না। তিনি বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, গণতন্ত্র হত্যার সুযোগও কাউকে দেয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধুমাত্র ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবী, ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি। এই অভ্যুত্থানে আহত হয়েছেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান, শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন, কিংবা চোখ হারিয়ে আজীবনের মতন অন্ধ হয়ে গিয়েছেন বহু মানুষ। এজন্যই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। আজ কারো কাছে গণ অভ্যুত্থান দিবস,
কেউ বলেন লাল বিপ্লব, কারো কাছে বাংলা বসন্ত। জনরোষ থেকে বাঁচতে গত বছরের এই দিনে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। পালিয়েছিলেন তার প্রভাবশালী সব মন্ত্রী, এমপি, ছাত্র জনতার রক্তে হাত রাঙানো পুলিশ কর্মকর্তারাও। এই দিনেই কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে জনস্রোত। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় চেপে বসা আর বিরোধী মতের মানুষ নিধনের সকল কূটচালের পরিসমাপ্তি ঘটে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত বিজয়। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে ৩০০ সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত ১৬ বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন এমন ব্যক্তি, মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। ২৪-এর ৫ আগস্ট সকাল থেকেই সমগ্র ঢাকায় শুনশান নীরবতা। তখনও কেউ জানে না পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসলে কি ঘটতে যাচ্ছে। সারা দেশে তখন চলছে কারফিউ। টানা কয়েকদিনের আন্দোলনে সড়কে পড়ে আছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। দুপুরে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর সর্বপ্রথম সরাসরি প্রচারিত হয় বাংলা ভিশনে, যে খবরে চারদিক থেকে নেমে আসে মানুষ। জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না। একদিকে চলছে কারফিউ, অন্যদিকে মারমুখী অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। যাত্রাবাড়ি, চানখাতপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার ও মোহাম্মদপুরে তখনও চলে পুলিশের নির্মম গুলিবর্ষণ। পুলিশের ল্যাথল উইপন এর সামনে বুক চিতিয়ে সেদিনও জীবন দিয়েছে অগণিত মানুষ। কে জানতো এই দিনেই দেশ ছেড়ে পালাবেন শেখ হাসিনা? অথচ গণভবনে বসে তখনও ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নীল নকশা আঁকতে থাকেন রক্তপিপাসু লেডি অব মাফিয়া। তার সেই নীল নকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশের মধ্য দিয়ে। উল্টো হাসিনাকে পালাতে ৪৫ মিনিট সময় বেঁধে দেয় সামরিক বাহিনী। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে এয়ারপোর্টে গিয়ে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার এমন পালিয়ে যাওয়ার তথ্য তখনও জানে না পুলিশ, তাই পালানোর পরেও ছাত্র জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায় তারা। এর মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ১:৩০টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা ২টার দিকে হাসিনা পালিয়ে যাবার খবরে রাজপথে নামে জনতার ঢেউ, যে ঢেউ চূর্ণ বিচূর্ণ করে দেয় স্বৈরাচারের মসনদকে। ঢাকা সহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে ভাসতে থাকে আনন্দ জোয়ারে। রাষ্ট্রের উপর ১৬ বছর চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার কাছে সিজদায় লুটিয়ে পড়ে মানুষ। বিকেল ৪টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ঘোষণা দেন। প্রিয় দেশবাসী, দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এভাবেই স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে মানুষ। মাত্র ২.৫ সপ্তাহে ছাত্র জনতার রক্তকারি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে লেখা হয় এক বিরল ইতিহাস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়। এর আগে একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।